বিকারক। আচ্ছা, রিয়েজেন্ট বা বিকারক হচ্ছে তারাই, একটু বুঝবা, রিয়েজেন্ট বা বিকারক হচ্ছে তারাই যেটা দেখা যায় যে ল্যাবে বিভিন্ন ধরনের যেটা থাকে, যে ল্যাবে বিভিন্ন ধরনের, এইটা কিন্তু তোমাদের বেস, ঠিক আছে? এই রিয়েজেন্টকেই আমরা বিকারক বলতেছি। ভালো করে বুঝবা, এই রিয়েজেন্টকে আমরা কি বলি? বিকারক। হ্যাঁ, রিয়েজেন্ট হচ্ছে ইংলিশ আর এটা বিকারক। ল্যাবে বিভিন্ন ধরনের বিশ্লেষণ কর্মী পরীক্ষা সম্পন্ন করে, ল্যাবে বিভিন্ন ধরনের বিশ্লেষণধর্মী পরীক্ষা সম্পন্ন করার সময়, করে না লেখে লেখো করার সময়, সম্পন্ন করার সময় করার সময় কঠিন বা দ্রবণ রূপে যে সকল রাসায়নিক পদার্থ, কঠিন অথবা দ্রবণ রূপে রাসায়নিক পদার্থ সমূহ, ঠিক আছে? আচ্ছা, কঠিনে যদি দেখো, এটা ডিরেক্টলি বলি, কঠিন তখনই বলবা, ওয়ালাইকুম আসসালাম, কঠিন যখনই দেখবা সলিড অবস্থায় থাকে। দ্রবণ মানে কি? পানির সাথে যখন অ্যাকোয়াস অবস্থায় থাকে অথবা লিকুইড অবস্থায় থাকে। অ্যাকোয়াস, লিকুইড। আবার বলি, একটা ডিরেক্টলি লিকুইড অবস্থায় থাকবে, যেমন তুমি সোডিয়াম ক্লোরাইডকে যদি পানির সাথে মিশাও, যেমন সোডিয়াম ক্লোরাইডের যদি গলিত দ্রবণ নাও, তখন সেটাতে লেখা থাকবে সোডিয়াম ক্লোরাইড লিকুইড। বাট এটা গলিত, যদি সোডিয়াম ক্লোরাইডকে পানির সাথে মিশাও, পানির সাথে মিশাও, তার মানে লেখা থাকবে সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস। কথা বুঝতে পারছো? সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, এই জিনিসগুলো ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, কথা বোঝা গেছে? আচ্ছা, এই জিনিসগুলো একটু ভালো মতো বুঝতে হবে, সোডিয়াম ক্লোরাইড কোনগুলা কাজে লাগে। এরপরের দিকে চলে আসি আমরা। বিকারক আমরা পড়ছি, বিকারকের যেই তোমার যেসব বোতলে বিকারক রাখা হয় এই রিয়েজেন্টকে সংরক্ষণ করার জন্য, এই যে বিকারককে, বিকারক সংরক্ষণের জন্য যে বোতল, বিকারক সংরক্ষণের জন্য যে বোতল, সেটা বলা হয় বিকারক বোতল অথবা রিয়েজেন্ট বোতল। সেটাকে কি বলা হয়? রিয়েজেন্ট বোতল বলা হয়, ঠিক আছে? ক্লিয়ার এইটুকু? আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই বিকারক যখন তরল হয়, ভালো করে বুঝবা, এই বিকারকের যে বোতলটা থাকে, এই বোতলটা থাকে হচ্ছে তোমার পাইরেক্স এর বোতল, পাইরেক্স এর বোতল হয়, ঠিক আছে? পাইরেক্স এর বোতল হয়। আচ্ছা, ঠিক আছে, এরপরের দিকে চলে আসি আমরা। আমার শরীর এমন খারাপ, আমি তো ক্লাস নিচ্ছি তাও তোমাদের চিল্লাচিল্লি করো, নাহলে বলবা ভাইয়া ক্লাস নেয় না, হ্যান ত্যান কত কিছু। আচ্ছা, যেই জিনিসগুলো পড়াচ্ছি এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা, হ্যাঁ? জিনিসগুলো ভালো মতো পড়বা, কারণ জিনিসগুলো ভালো মতো না পড়লে তখন ঝামেলা লাগে। দেখো, বিকারকের যে বোতলটাতে, বিকারকের বোতলের গায়ে, কি রে এটা সমস্যা হতো? দেখো, বিকারক বোতলের গায়ে যখন দেখবা 1 m লেখা থাকে, তখন বলবা এটা হচ্ছে 1 মোলার সলিউশন। আবারও বলি, 1 মোলার সলিউশন, এটা হচ্ছে মোলার সলিউশন।
এটা তরল বিকারকের গায়ে লেখা থাকে, তাহলে এটা বুঝতে পারবা এর ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। ঘনমাত্রা কি 1 মোলার, ঠিক আছে, ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। তো এই টাইপের বিভিন্ন ধরনের লেখা থাকে, ডেসিমোলার থাকলে ডেসিমোলার লেখা থাকবে, ডেসিমোলার যদি থাকে তাহলে সেটাকে বলবো 0.1 মোলার, ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা জিনিস লেখা থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসি যে তোমার রিয়েজেন্ট বোতলের ব্যবহার। রিয়েজেন্ট বোতলটা দেখা যায় যে এটা খোলা অবস্থায় রাখা যায় না। যদি আমরা ব্যবহারে চলে আসি, একটু দেখবা যে কিভাবে পড়াচ্ছি আমি। গোটা বাংলাদেশে তোমাদের কোর্স শুরু হয়ে গেছে, কিন্তু এই চ্যাপ্টার কেউ পড়াচ্ছে না, এই চ্যাপ্টার কেউ পড়াবে না। দেখবা যে শেষ পর্যন্ত এই চ্যাপ্টার গুলা অজানাই থেকে গেল, কিন্তু এই চ্যাপ্টারটা বেসিক চ্যাপ্টার। কিছু কিছু জিনিস থাকে যেগুলা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, যেমন দেখা যায় যে কিছু কিছু বিজারক পদার্থ আছে যেগুলা বেসিনে ফেলা যাবে না। ব্যবহার যদি আসি যে এই রিয়েজেন্ট বোতলগুলো কি ব্যবহার করবা, যে মুখ বন্ধ রাখতে হবে, মুখ বন্ধ রাখতে হবে। আচ্ছা, এখন যদি বলো যে মুখ বন্ধ রাখতে হবে, তারপরে দেখা যায় যে গাঢ় যে খারটা, গাঢ় খার কাঁচের বোতলে না রাখাই ভালো, কাঁচের বোতলে না রাখা ভালো। যদি বলো যে কেন ভাইয়া, কেন কাঁচের বোতলে রাখবো না কেন? আচ্ছা, গাঢ় খারটা কাঁচের বোতলে যদি রাখো, তাহলে গাঢ় খার করে কি, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, সে করে কি কাঁচের যে উপাদান সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে। তো দেখা যায় এই সোডিয়াম সিলিকেটটা যখন তৈরি করে তাহলে কাঁচটা ক্ষয় হয়ে যায়। এই জন্য গাঢ় খারটা তোমার কোনোভাবেই, এই জন্য গাঢ় খার কোনোভাবেই তোমার আমাদের বোতলে রাখা যাবে না, কাঁচের বোতলে রাখা যাবে না, ঠিক আছে, কাঁচের বোতলে আমাদের কি রাখা যাবে না, চেষ্টা করবো আমরা কাঁচের বোতলে না রাখতে। তো এখন দেখা যায় যে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন তুমি কাঁচের বোতলে রাখবা, সেই কাঁচের বোতলটা, এই যে বলছি না মুখ বন্ধ করে রাখতে হবে, কেন মুখ বন্ধ করে রাখবা সেটার হচ্ছে ব্যাখ্যা। এটা ব্যাখ্যা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন তুমি কাঁচের বোতলে রাখবা, মুখ খোলা অবস্থায় রাখবা, তখন সে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে এবং বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করবে, Na2CO3 তৈরি করবে, সোডিয়াম কার্বনেট প্লাস পানি তৈরি করবে। এই যে সোডিয়াম কার্বনেটটা তৈরি করলো, এই জন্যই এই যে কাঁচের বোতলে সোডিয়াম হাইড্রোক্সাইড রাখলে এটা খোলা অবস্থায় রাখা যাবে না। যদি বলে যে সোডিয়াম হাইড্রোক্সাইড কাঁচের বোতলে রাখলাম, সেটা খোলা অবস্থায় কেন রাখবো না, তাহলে বলতে পারবা যে কাঠের তোমার হচ্ছে কাঁচের বোতলে যদি খোলা অবস্থায় রাখি, বা যেখানেই কাঁচের বোতল হোক বা প্লাস্টিকের বোতল হোক, প্লাস্টিকের বোতল রাখলেও এখানে ঝামেলা আছে, তো আমরা পাইরেক্সের সাধারণত রাখার চেষ্টা করি, তবে না রাখাটাই বেটার, এটা ইনস্ট্যান্ট তৈরি করে কাজ করা উচিত। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেনে চলতে হবে যে কেন খোলা অবস্থায় রাখবো না। খোলা অবস্থায় রাখলেই সোডিয়াম কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে সোডিয়াম কার্বনেট তৈরি করে, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট তৈরি করবে। কি রে তোমরা চলে যাচ্ছ কেন? তোমরা চলে যাচ্ছ কেন গাধা, চলে যাচ্ছ কেন? আচ্ছা, এরপরে চলে আসি, উদ্বায়ী পদার্থের গন্ধ শুকা যাবে না। উদ্বায়ী যে পদার্থগুলো আছে সেটার গন্ধ শুকতে পারবা না, ঠিক আছে, কারণ এটা ফুসফুসে যায়, বিপদ ঘটাতে পারে। উদ্বায়ী পদার্থের গন্ধ শোনা যাবে না, কারণ সেটা ফুসফুসের ক্ষতি করে। এরপরে চলে আসি, কিছু কিছু ক্ষয়কারী পদার্থ আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। আবারও বলি, ক্ষয়কারী পদার্থ কোনগুলা সেগুলা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। কিছু কিছু ক্ষয়কারী পদার্থ আছে, ক্ষয়কারী পদার্থ কোনগুলা? ক্ষয়কারী পদার্থ হচ্ছে যেমন মনে করো যে গাঢ় অ্যাসিড, গাঢ় অ্যাসিড প্লাস গাঢ় ক্ষার। কি রে এত দেরি কেন তোদের?
গাঢ় ক্ষার, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্রোমিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিড, ঠিক আছে। তারপরে লেখা যায় যে জারক পদার্থ। এখন বলতে পারো ভাইয়া জারক পদার্থ কিভাবে চিনবো? জারক পদার্থ প্রশ্ন আসে, জারক পদার্থ কিভাবে চিনবো আমরা? প্রচুর প্রশ্ন এখানে। জারক পদার্থ চেনার উপায় চিনবো, সর্বপ্রথম মনে রাখতে হবে এই জায়গায় আমি কার্বন এবং হাইড্রোজেনকে ধাতু ধরবো। যদিও এগুলা অধাতু, তবুও এগুলা ধাতু ধরে নিব। এগুলা কিন্তু অধাতু, কিন্তু আমরা এটাকে এখানে ক্যালকুলেশনের জন্য ধাতু ধরে নিব। এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, ঠিক আছে। আমার কথাটা একটু বুঝবা ভালো মতো, এগুলা প্রসেস। 5 জন তাড়াতাড়ি সবাই জয়েন হবে ভাই। এটা দেখছিস আচ্ছা দেখো, জারক পদার্থ, আমরা জারক পদার্থ চিনবো কিভাবে? যে জারক পদার্থ ভাইয়া কিভাবে চেনা যায়? আমরা তো এগুলা চিনি না। আচ্ছা, জারক পদার্থ নির্ণয় যখন করবা তখন এইটা মনে রাখবা, অধাতুর সংখ্যা যখন বেশি হবে, অধাতুর সংখ্যা গ্রেটার দেন ধাতুর সংখ্যা, সেটা হচ্ছে জারক পদার্থ চেনার উপায়। আরেকটা হচ্ছে এইটা কিন্তু আমরা ধাতু ধরে নিব, কার্বন এবং হাইড্রোজেনকে ধাতু ধরে নিব। আর বিজারক পদার্থ কিভাবে চিনবো? ওই একই জিনিস, কার্বন এবং হাইড্রোজেনকে ধাতু ধরে নিব এবং এখানে দেখবো ধাতুর সংখ্যা গ্রেটার দেন অর ইকুয়াল অধাতুর সংখ্যা। আবার বলতেছি এই জায়গায় আমার কার্বন এবং হাইড্রোজেনকে ধাতু ধরে নিতে হবে। যেমন তুমি যদি ক্রোমিক অ্যাসিড কিভাবে, ক্রোমিক অ্যাসিডটা কি জারক না বিজারক? মনে করো না, ক্রোমিক অ্যাসিড না দিয়ে আমরা যদি ডাইক্রোমেট দিই, মনে করো সাপোজ ডাইক্রোমেট দিলাম, ডাইক্রোমেট K2Cr2O7, বলো দেখি জারক না বিজারক? এখানে অক্সিজেন হচ্ছে অধাতু, দেখো অক্সিজেন অধাতু, এই দুইটা হচ্ছে ধাতু। অক্সিজেন আছে 7টা, ধাতু টোটাল হচ্ছে 4টা। তাহলে অধাতুর সংখ্যা অনেক বেশি হচ্ছে। অধাতুর সংখ্যা যখন বেশি হচ্ছে তখন ধাতুর থেকে, তখন এইটাকে আমরা বলবো জারক পদার্থ। তখন আমরা এটাকে কি বলবো? জারক পদার্থ। এই জারক পদার্থগুলা অনেক ক্ষয়কারী, ঠিক আছে। এগুলা দেখা যায় যে এগুলা যখন ব্যবহার করব, এই ক্ষয়কারী বা জারক পদার্থ, এগুলা ব্যবহারের সময় আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। এই বুঝতে পারছো জারক পদার্থ এবং বিজারক পদার্থ কিভাবে নির্ণয় করব? কার্বন এবং হাইড্রোজেনকে আমি ধাতু ধরে নেব। মনে করো H2C2O4, H2C2O4। এখন দেখো H2C2O4 তুমি নিচ্ছ, খুবই ভালো কথা। এখানে হাইড্রোজেনকে আমি ধাতু ধরে নিব এবং কার্বনকে আমি ধাতু ধরে নিব, কারণ আমি এখানে বলেই দিছি জারক পদার্থ কিভাবে চিনবো, বিজারক পদার্থ চেনার উপায়টা একটু ভালো মতো বুঝতে হবে। তাহলে দেখো এই জায়গায় হাইড্রোজেন আমার আছে 2টা, কার্বন আমার 2টা, তাহলে এই 2টা হচ্ছে আমার ধাতু। ধাতু ইকুয়াল টু অধাতু হয়ে গেছে, অধাতু আসে 4টা। তার মানে তুমি বুঝতে পারতেছো ধাতুর সংখ্যা গ্রেটার দেন এর ইকুয়াল যদি অধাতুর সংখ্যা হয়, তার মানে এটা কি? বিজারক। ক্লিয়ার? মনে করো এরকম যদি দেই আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে দেখো এটা কি ধাতু না? হাইড্রোজেনকে আমি কি ধরবো এখানে? এখানে আমি ধাতু ধরে নিব। তাহলে এ হচ্ছে ধাতু, এই দুইটাও হচ্ছে ধাতু, তাহলে টোটালটাই আমার ধাতু, এখানে অধাতু বলেই কিছু নাই। যখনই দেখবা ধাতু পুরাটাই আছে, তাহলে তুমি বলতে পারো সকল প্রকার ধাতু, সকল প্রকার ধাতু বিচারক, সকল ধাতু বিজারক, সকল ধাতু বিজারক। তাহলে দেখো এই জায়গায় পুরাটাই ধাতু, তাহলে এটাও কি একটা বিজারক। এই জারক বিজারক যখন আমরা জারক জারক পদার্থ অথবা বিজারক পদার্থ যখন আমরা তোমার ইউজ করব, তখন আমরা এটাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করব, ঠিক আছে। এবং এই বিজারক পদার্থগুলা যখন ইউজ করব, তখন এই বিজারক পদার্থগুলো আমরা বেসিনে ফেলবো না।
বেসিনে ফেলবো না, কারণ এই বিজারক পদার্থগুলো পানির সাথে আসে, তাপ উৎপাদে বিক্রিয়া করে। এখন চলে আসি কিছু বিজারক পদার্থ। দেখো এই বিজারক পদার্থগুলা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কথা শোনা যায় না, এটা কোনো কথা? কথা তো শোনা যাওয়ার কথা। তোমার প্রবলেম তাহলে, সবাই কথা শুনতে পাচ্ছ? দেখি কথা শোনা যায় না কেন? এই কথা শোনা যাওয়ার কথা, তোমার প্রবলেম। তুমি তোমার ইয়ে ঠিক করো, নেট ঠিক করো, নেটের প্রবলেম। বিজারক পদার্থগুলা বিক্রিয়াটা দেয়, তাহলে এই বিজারক গুলা কোনোভাবেই পানির সাথে পানি বা বেসিনে ফেলা যাবে না। তাহলে বেসিনে কোনগুলা ফেলবো না? ফেলা যাবে না, বেসিনে ফেলা যাবে না। তাহলে কাদেরকে বেসিনে ফেলা যাবে না? এই বিজারক পদার্থগুলাকে বেসিনে ফেলা যাবে না। তাহলে বিজারক পদার্থ আমরা কিভাবে চিনতে পারবো? নিচের কোনটি যদি বিজারক পদার্থ বলে তাহলে ইজিলি আমরা বুঝতে পারবো যে এটা নিচের সকল ধাতুগুলা কি বিজারক পদার্থ। আচ্ছা, যদি আমি এটা বলি সোডিয়াম হাইড্রাইড, এটা কি জারক না বিজারক বলো তো? জারক না বিজারক বলো? গাধা গোদাকার, এটা কিভাবে জারক হয়? এই গাধা, এইটা ধাতু, এটাও ধাতু, দুইটাই ধাতু। আমি তো এটা ধরে নিছি ধাতু, তাহলে এটা কি হবে? দুইটাই ধাতু হইলে কি হবে? বিজারক হবে না? এত একটা সহজ সূত্র শিখাইলাম, তারপরেও তোমরা এটা ভুল করতেছো। এই যে বিজারক, বিজারক কিভাবে চিনবা? ধাতুর সংখ্যা সবসময় অধাতু থেকে বেশি হবে, ঠিক আছে? ধান্দাবাজরা হচ্ছে বেয়াদব হয় বেশি, এটা মনে রাখবা। বেয়াদব, ধান্দাবাজ, ধ দিয়ে ধান্দাবাজ, ধান্দাবাজ গুলা হয় হচ্ছে বেয়াদব। এই যে এগুলা দিয়ে মনে রাখবা, যত প্রকার ধান্দাবাজ আছে দেখবা সবাই বেয়াদব হয়। তাহলে বেয়াদব দিয়ে বিজারক, ধ দিয়ে ধান্দাবাজ, তাহলে ধাতুর সংখ্যা যদি বেশি হয় তাহলে সেটা বেয়াদব মানে বিজারক হয়। অধাতুর সংখ্যা যেটা বেশি হয় সেটা হচ্ছে জারক, ঠিক আছে? সেটা হচ্ছে জারক। এটা তো মনে রাখ, একটা মনে রাখলে পরেরটা পারবা। তাহলে ধান্দাবাজ দিয়ে মনে রাখবা, ঠিক আছে? এরপরে চলে আসি, আমি তো অলরেডি বলছি যে যদি ডাইলুট লেখা থাকে, ডাইলুটটাকে ডিআইএল লেখা থাকে, তাহলে কি বলবা? এটাকে পাতলা। আরে ধরে নিতে বলছি গাধা, এই জন্য ক্লাসের মাঝখানে আসো কেন? হাইড্রোজেন অধাতু, কিন্তু আমরা এটা ধরে নিব, এটা সূত্রের খাতিরে ধরে নিব। এখানে কি লেখছে? ধরে নিব। এটাকে আমি বলছি হাইড্রোজেন আর কার্বন ধাতু, আমি বলছি এটা ধরে নিতে হবে, ঠিক আছে? এবার বুঝছো ফারজান আহমেদ? আচ্ছা, আরেকটা হচ্ছে কনসেন্ট্রেটেড। এই কনসেন্ট্রেটেড যদি হয় সেটাকে বলবো আমরা পাতলা। সরি, পাতলা কেন, তো গাঢ়। তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। ফারজান আহমেদ, বুঝতে পারছো? আচ্ছা, খুবই ভালো কথা। আমরা কিছু কিছু রিয়েজেন্টের নাম দেখবো, রিয়েজেন্টের নামগুলো আসতে পারে। রিয়েজেন্টের নামগুলো আমরা একটু দেখবো। ভালো করে বুঝবা, এই রিয়েজেন্টের নামগুলো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। দেখো, পটাশ সোডিয়াম কার্বনেট, তোমাদের অনেক সময় তোমাদের এসএসসি তে গ্যাপ থাকে, ওই জন্য আমি ধরেই নিলাম তোমরা জিরো। এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বন। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড।
তো HCl তুমি জানো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3, এটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড, এবং এইটা একমাত্র লিখে নাও, এটা একমাত্র জারণধর্মী অ্যাসিড, এটা একমাত্র জারণধর্মী অ্যাসিড, এটা জারণধর্মী অ্যাসিড হচ্ছে এটা, ঠিক আছে। এরপরে দেখা যায় সালফিউরিক অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিড, ভালো মতো পড়বা এগুলা। অক্সালিক অ্যাসিড, এটার নাম পড়বা H2C2O4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, এটা অনাদ্র অক্সালিক অ্যাসিড, এটার নাম পড়বা K2Cr2O7, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। কেন ডাইক্রোমেট? এখানে দুই আছে। আর পটাশিয়াম ক্রোমেট কোনটা? পটাশিয়াম ক্রোমেটের সংকেত বলো দেখি, পটাশিয়াম ক্রোমেটের সংকেত বলো, পারবা? পটাশিয়াম ট্রাইক্রোমেটের সংকেত বলো দেখি। দেখো, পটাশিয়াম ক্রোমেটের সংকেত হচ্ছে K2Cr4, এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্রোমেট। ডাই মানে এই যে ডাই, ঠিক আছে। ট্রাইক্রোমেট মানে এখানে 3 হবে, এখানে আরো কয়টা অক্সিজেন চলে যাবে, ঠিক আছে। দেখো এরপরে চলে আসি সিলভার নাইট্রেট, AgNO3, এগুলোর নাম জানা খুবই দরকার। এটা হচ্ছে সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট, এগুলা কিন্তু পরে লাগবে, পরের চ্যাপ্টারে এগুলা লাগবে। এরপরে চলে আসি বেরিয়াম নাইট্রেট, BaNO3, এটার নাম হচ্ছে বেরিয়াম নাইট্রেট, BaNO3 2, এটার নাম হচ্ছে বেরিয়াম নাইট্রেট। এর পরের দিকে চলে আসি পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, এটার নাম পড়বা K2H2SB2O7, এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, পাইরো অ্যান্টিমনেট, এগুলো ভালো মতো পড়বা, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, ঠিক আছে। K2H2SB2O7, ঠিক আছে। এর পরের দিকে চলে আসি অ্যামোনিয়াম থায়োসালফেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এই যে এস যুক্ত আছে, সালফার যুক্ত, এটা থায়োল যৌগ, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। যারা যারা ক্লাস করতেছো না, এরা যে পরে অধ্যায় যখন এগুলা পড়াবো, একটাও পড়াবো না, কান দিব পুরা। পরের অধ্যায় এগুলা সবগুলো আছে, কেন পড়াচ্ছি এগুলা পরে বুঝবা। এর পরের দিকে চলে আসি তোমার নেসলাত দ্রবণ, এটা খুবই ইম্পর্টেন্ট। নেসলাত দ্রবণ, এই নেসলাত দ্রবণের সংকেত হচ্ছে তোমার K2HgI4, এটার নাম হচ্ছে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, এটা লিখে নিবা, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট ইন প্রেজেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, এটার নাম হচ্ছে লিখে নাও পটাশিয়াম, লিখে নাও পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। আয়োডো মার্কিউরেট, এই পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট যদি তোমার ক্ষারীয় মাধ্যমে থাকে, তাহলেই সেটাকে বলা হয় নেসলাত। ঠিক আছে, সেটাকে বলা হয় নেসলাত। এরপরের দিকে চলে আসি, আমি যা যা বলতেছি এগুলো কিন্তু পড়তে হবে। অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট, অক্সালিক অ্যাসিডটা আমি বলছি, অক্সালিক অ্যাসিডকে যখন তুমি অ্যামোনিয়া দ্বারা সাবস্টিটিউট করবা, তখন সেটাকে বলা অক্সালেট। এইটাকে বলা হয় অক্সালেট আয়ন, ভালো করে বুঝবা, এটাকে
বলা হয় অক্সালেট আয়ন। এই অক্সালেট আয়নটা এইভাবে থাকে C2O4 2-, এটাকে বলা হয় অক্সালেট আয়ন। আর এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। ঠিক আছে, আর এটা অক্সালেট আয়ন। যখন এখানে সোডিয়াম থাকবে তাহলে বলবো সোডিয়াম অক্সালেট, যখন এখানে পটাশিয়াম থাকবে পটাশিয়াম অক্সালেট। ঠিক আছে, আচ্ছা চলে আসি এরপরে। পটাশিয়াম ফেরিসায়ানাইট, পটাশিয়াম ফেরিসায়ানাইট K3FeCN6, এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইট, পটাশিয়াম ফেরিসায়ানাইট। আর এটাকে বলবো হচ্ছে K4FeCN6, K4 না K3FeCN6। K3 যদি থাকে তাহলে এটাকে বলবো ফেরো। সরি আমি এটা K4, আমি তো কি উল্টা ঠিকই লিখছিলাম। K4 যদি লেখো এটাকে বলবো পটাশিয়াম ফেরোসায়ানাইড। ঠিক আছে, এই জিনিসগুলা হচ্ছে তোমাকে ভালো মতো পড়তে হবে, যে এই জিনিসগুলা কি, এই জিনিসগুলা আমাদের লাগবে এই টাইপের কোন কোন তোমার হচ্ছে রিয়েজেন্ট। আমি আবারও বলি, এই জিনিসগুলো আমাদের লাগবে, এই জন্য এই জিনিসগুলো আমাদের পড়তে হয়। এই জিনিসগুলো আমাদের সেকেন্ড চ্যাপ্টারে লাগবে। ফার্স্ট চ্যাপ্টারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে তুমি এখান থেকে পড়ার পরে সেকেন্ড চ্যাপ্টারটা পড়ো। এরপরে চলে আসি শিক্ষার্থীর কাজ যেটা আছে। শিক্ষার্থীর কাজে তুমি তুমি অনেক কিছুই দেখতে পাবা, যে গাঢ় কস্টিক সোডাতে বোতলে সংরক্ষণ করা যায় না কেন। আমি অলরেডি বলছি, এই যে এই জায়গায় বলে দিছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমি সাধারণত এই যে মুখ বন্ধ করে রাখতে হবে, এবং গাঢ় কাচের বোতলে না রাখা ভালো, বা কাচের বোতলে সংরক্ষণ না করা ভালো। কারণ এটা কি করে, সোডিয়াম হাইড্রোক্সাইড করে কি, কাচের যে মূল উপাদান সেটার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে। ঠিক আছে, কাচের মূল উপাদান সোডিয়াম সিলিকেট তৈরি করে। দ্যাটস ওয়াই তোমার এখানে এটাকে না রাখাই বেটার। ঠিক আছে, না রাখাই বেটার। আর এটা যখন রাখবে খোলা অবস্থায় রাখবা না। খোলা অবস্থায় কেন রাখা যাবে না, কারণ এটা সোডিয়াম কার্বনেট তৈরি করে। এই বোঝা যাচ্ছে জিনিসগুলো? দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কভার করে দিচ্ছি, এরপরেও তোমাদের কোনো রিভিউ নাই। তোমরা মিডিয়াম গ্রুপে একটু রিভিউ দিতে বলি আমি তোমাদেরকে, যে কেমন লাগতেছে ক্লাস বা কি লাগতেছে। সত্যি কথাই বলো, ভালো না লাগলে সত্যি কথাই বলো, ভালো লাগে না? তোমাদের কি ভালো লাগে না ক্লাস? তুমি এইভাবে তোমাকে প্রত্যেকটা মিনিং ধরে ধরে পড়াবে, মেডিয়েন ছাড়া কেউ পড়াবে না তোমাকে এভাবে। ভালো লাগে কিনা সেটা বলো তোমরা। ভালো না লাগলে বলো যে ভাইয়া ভালো লাগে না। টিচার তো অনেক আছে, টিচার আছে না আমাদের, তারা ক্লাস নিবে, সমস্যা নেই। আমার ক্লাস না ভালো না লাগলে বলে দিবা যে ভাইয়া আমরা আপনার ক্লাস ভালো লাগে না, আপনার ক্লাস বুঝি না আমরা। কিন্তু তোমাদেরকে যে বলি একটা করে রিভিউ দাও, সেটাও তো দাও না। আচ্ছা চলে আসি টপিকস, যে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ। দেখো, রাসায়নিক দ্রব্য সংরক্ষণ নতুন দ্রব্য 1.8। কমেন্ট করো না, বুঝো কিনা সেটাও বলো না, যে ভাইয়া বুঝছি, ভাইয়া হইছে, ভাইয়া লেখা পরে যান, কোনো কিছুই বলো না। এইভাবে কি ক্লাস নেওয়া সম্ভব? আর কথা হচ্ছে তোমাদের আমি চেষ্টা করবো হচ্ছে জুমটা আনা। জুমটা আমি পেইড ভার্সনটা কিনতে হবে, তারপর হ্যাঁ পেইড ভার্সনটা আমি নেওয়ার ট্রাই করতেছি। রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারে সতর্কতা, কি লিখলাম? ওই এটা। আচ্ছা, দেখো এই জায়গাটাতে আমরা জাস্ট খুব একটা বেশি জিনিস করবো না। এখানে আমরা কয়েকটা জিনিস করবো। একটা হচ্ছে হ্যাজার্ড সিম্বল লেভেল, মানে কিরে কথা বলো না কেন তোমরা? খুব খারাপ লাগে তোমাদের আসলে এইভাবে কথা বলা যায়। কোঅপারেট না করলে হয় না আসলে, কোঅপারেট না করলে কোনো টিচারই তোমাদের পড়াবে না।
এটা হচ্ছে হ্যাজার্ড সিম্বল লেভেল বা হ্যাজার্ড সিম্বল লেভেল, এটার উপর ডিপেন্ড করে আমরা 10টা ভাগে ভাগ করি। আমাদের ভালো করে বুঝবা, আন্তর্জাতিক স্বীকৃতি যে হ্যাজার্ড সিম্বল আছে এটা 10টা। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে কি করা অথরাইজড যে 10টা সিম্বল আছে এটা। তো রাসায়নিক যে দ্রব্য উৎপাদনকারী সেখানে দেখা যায় যে কিছু কিছু জিনিসের জায়গায় ব্রিটিশ ড্রাগ হাউস বা বিডিএইচ এর কি থাকে লেভেল থাকতে হয়। এই লেভেলটা যে থাকবে সেটা হচ্ছে বিডিএইচ এর লেভেল থাকে, বিডিএইচ এর লেভেল থাকে। তোমরা আমাদের কাছে আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। আমি যদি চিটারি করে পড়াই আল্লাহ আমাকে ওইখানে ধরবে। এরপরে চলে আসি, এই বিডিএইচ এর লেভেল লাগানো থাকতে হবে, ঠিক আছে? এই বিডিএইচ এর লেভেল লাগানো থাকতে হবে। এখন এই যে বিভিন্ন জায়গায় তুমি কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, রাসায়নিক দ্রব্যর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তুমি হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা করো, এই সংক্রান্ত একটা সম্মেলন হয়, ঠিক আছে? সম্মেলন হয়, সেটা তোমার হচ্ছে গ্লোবাল হারমোনাইজ সিস্টেম, জিএইচএস। এটার ফুল মিনিং গুলা পড়বা, শুধুমাত্র মিনিং গুলা পড়বা। তাহলে বলবো আন্তর্জাতিক তোমার হ্যাজার্ড সিম্বল লেভেল কয়টা? 10টা। হ্যাজার্ড সিম্বল লেভেল কয়টা? 10টা। জিএস এর পূর্ণ অর্থ কি? গ্লোবালি হারমোনাইজ সিস্টেম। গ্লোবালি হারমোনাইজ সিস্টেম। এবং এর যে উদ্দেশ্যটা ছিল, এর উদ্দেশ্য যেটা ছিল, যে উদ্দেশ্য গ্লোবালি হারমোনাইজ সিস্টেমের উদ্দেশ্য একটা ছিল, সেটা হচ্ছে ওয়ান কেমিক্যাল ওয়ান লেভেল ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ান কেমিক্যাল ওয়ান লেভেল ওয়ার্ল্ড ওয়াইড। লেভেল এটা LABEL, ওয়ান লেভেল ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান কেমিক্যাল ওয়ান লেভেল ওয়ার্ল্ড ওয়াইড। এই জিনিসগুলো হচ্ছে করতে হবে। এর যে প্রতিপাদ্য বিষয়গুলা, এর প্রতিপাদ্য বিষয়গুলা করবা, প্রতিপাদ্য বিষয়গুলা। এর প্রতিপাদ্য বিষয়গুলা বইয়ে দেয়া আছে খুব সুন্দর করে, 3টা প্রতিপাদ্য বিষয় আছে, 3টাই পড়ে নিবা। কি কি 3টা প্রতিপাদ্য বিষয় আছে? যে রাসায়নিক যে ঝুঁকিগুলার উপর ডিপেন্ড করে তাদেরকে লেভেলিং করতে হবে, ঝুঁকির সতর্কতা করতে হবে, এবং হচ্ছে সার্বজনীন চিহ্ন বা সিম্বল, হ্যাজার্ড সিম্বল লেভেলটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই ঝুঁকির লেভেলটা করবা। এই বোঝা গেছে? একটাও তো কথা বলো না, বোঝা গেছে কিনা বলো? ভাই আমি বকে বকে যদি অজ্ঞান হয়ে যাই, তোরা জীবনে কথা বলবি না। কোন ধরনের অভ্যাস এগুলো আল্লাহ জানে। তোদেরকে কি ক্লাস ভালো লাগে? ভালো না লাগলে বল, আমার কোনো আপত্তি নেই। ভালো না লাগলে বলতে পারিস, আমার কোনো আপত্তি নেই। আমি ভাই টিচার চেঞ্জ করতে পারলে বাঁচি মনে হয়। আল্লাহ আকবার। চলে আসি, দেখ হ্যাজার্ড সিম্বল লেভেলে যে কিছু কিছু থাকে, যেমন দেখ টি দিয়ে যদি লেখা থাকে। এত স্লো কাজ করতেছে কেন আমি এটা বুঝলাম না। টি দিয়ে যদি থাকে, যদি টি লেখা থাকে ওটাকে বলবি টক্সিক। কি লেখা থাকে? টি লেখা থাকলে আমরা কি বলবো? টক্সিক, ঠিক আছে? টক্সিক। আচ্ছা, ছেলে মানুষ তো নাই এখানে, ছেলে মানুষগুলো তো ক্লাস করে না, বিয়াদ্দব। সেকেন্ড চ্যাপ্টার দিয়ে যায় ক্লাস করবো, গাধা গাধা। এটা একবার পড়ে রাখলে কতটা কাজে লাগবে দেখি। দেখ টক্সিক মানে বিষাক্ত পদার্থ। যেমন দেখ ক্যাডমিয়াম, ক্রোমিয়ামের যে 6, এই ক্রোমিয়াম 6 এর যে লবণ গুলা সেটা, তারপরে বেরিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এগুলা হচ্ছে তোর টক্সিক পদার্থ। এগুলা ত্বকে লাগলে অথবা খেলে, এগুলা খেলে ডিরেক্টলি মৃত্যু ঘটায়, মৃত্যু ঘটায়, ঠিক আছে? এগুলা ব্যবহারের সময় আমরা মাস্ক টাক্স এগুলা ব্যবহার করবো। যদি টি প্লাস থাকে, টি প্লাস, এটাকে বলবো আমরা ভ্যারি টক্সিক।
এটাকে কি বলবো আমরা? ভ্যারি টক্সিক। ভ্যারি টক্সিক সায়ানাইড টাইপের যে যৌগগুলো থাকে, মার্কারির যে লবণ, মার্কারি লবণ, সায়ানাইড টাইপের যে যৌগগুলো থাকে, মার্কারি লবণ সায়ানাইড টাইপের, HCN বা নিকোটিন যুক্ত, এইগুলা থাকলে তোর হচ্ছে এগুলাকে বলা হয় ভ্যারি টক্সিক। ভ্যারি টক্সিকের চিহ্ন কি? টি প্লাস। এক্সএন, এই চিহ্নটা কি? এক্সএন। এই এক্সএন দ্বারা কি বোঝায়? এটাকে বলা হয় হার্মফুল। এটা হচ্ছে হার্মফুল। কি কি? এগুলা দেখা যায় যে ব্লিচিং পদার্থ, ব্লিচিং এজেন্ট, তারপরে বিভিন্ন পেইন্ট, তারপরে হচ্ছে ফ্লোর পলিশিং, তারপরে জৈব দ্রাবক, জৈব দ্রাবক পেট্রোল। ঠিক আছে, এগুলা হচ্ছে ভ্যারি টক্সিক। ঠিক আছে, ভ্যারি টক্সিক, সরি হার্মফুল, এগুলাকে বলা হয় হার্মফুল। এটা এক্স এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, যদি এক্স আই দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলবি ইরিটেন্ট, উত্তেজক পদার্থ, ইরিটেন্ট। এই আই দ্বারা ইরিটেন্ট পদার্থ বোঝানো হয়, আই দ্বারা ইরিটেন্ট মানে উত্তেজক। উত্তেজক পদার্থ কোনগুলা? এগুলা ভালো মতো করতে হবে যে উত্তেজক পদার্থ কোনগুলা। বিরঞ্জক পদার্থ, ওই তো ব্লিচিং পদার্থ। তারপরে দেখা যায় সিমেন্টের গুঁড়া, সিমেন্টের গুঁড়া, লঘু অ্যাসিড ক্ষার, এগুলা হচ্ছে তোর উত্তেজক পদার্থ। ভালো করে বুঝবি, এগুলা উত্তেজক পদার্থ। এগুলা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা দেখা যায় যে অনেক শ্বাস প্রশ্বাসের অনেক ক্ষতি করে দেয়। এগুলা যদি আমাদের কোনোভাবে শ্বাস প্রশ্বাসে চলে যায়, এগুলা দেখবি অনেক ক্ষতি করে দেয়। ঠিক আছে, উত্তেজক পদার্থ কোনগুলা। এরপরে দেখ আহ দাহ্য পদার্থ, ফ্লেমেবল, এফ দিয়ে বোঝানো হয় ফ্লেমেবল। ফ্লেমেবল মানে হচ্ছে দাহ্য পদার্থ। ফ্লেমেবল মানে কি? দাহ্য পদার্থ। কোনগুলা দাহ্য পদার্থ? দেখা যায় যে বিভিন্ন বিজারক পদার্থ। কোনগুলা দাহ্য পদার্থ বলতে কি? বিজারক যে পদার্থগুলো আছে, বিজারক পদার্থ আমি চেনার উপায় একটু আগেই বলে দিছি, আর বলবো না। বিজারক পদার্থ জিঙ্কের পাউডার, জিঙ্ক পাউডার, তারপরে হচ্ছে অ্যারোসল, তারপরে পেট্রোলিয়াম। তো এই জিনিসগুলো সাধারণত ফ্লেমেবল টাইপের পদার্থ হয়। ঠিক আছে, যদি বলে যে ফ্লেমেবল মানে মারাত্মক দাহ্য কোনগুলা, তাহলে প্লাস দেখবি। এই যে মারাত্মক দাহ্য, এটাকে বলা হয় তো মাথার, ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার মারাত্মক দাহ্য। তারপরে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আরেকটা হচ্ছে সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এরপরে দেখ অ্যাসিটিলিন গ্যাস, এগুলা হচ্ছে মারাত্মক দাহ্য, মারাত্মক দাহ্য পদার্থ। তাহলে এফ প্লাস দিয়ে আমরা কি বুঝবো? এটা বুঝবো আমরা মারাত্মক দাহ্য পদার্থকে কি দিয়ে বুঝবো? এফ প্লাস দ্বারা বুঝবো। এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক, ই দিয়ে বুঝবো হচ্ছে এক্সপ্লোসিভ, বিস্ফোরক। এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক। তাই এক্সপ্লোসিভ যে পদার্থগুলো, এগুলা কি কি? দেখ সাধারণত জৈব পার অক্সাইড, জৈব পার অক্সাইড,
গান পাউডার, তারপরে দেখা যায় যে মেটাল অ্যাজাইড, এগুলা ঠিক আছে। গান পাউডার, মেটাল অ্যাজাইড, এই জিনিসগুলো হচ্ছে ধরিয়ে উত্তেজক পদার্থ। ঠিক আছে, গান পাউডার, মেটাল অ্যাজাইড, এগুলা একটু ভালো মতো করতে হবে যে গান পাউডার কি, গান পাউডার বলবা বিস্ফোরক, টিএনটি কি বিস্ফোরক। ঠিক আছে, এই জিনিসগুলো যে বিস্ফোরক বা এক্সপ্লোসিভটা কোন চিহ্ন দিয়ে করা হয়, ই দ্বারা। ঠিক আছে, এরপরে চলে আসি পরিবেশের জন্য ক্ষতিকর, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। ঠিক আছে, ইনভাইরনমেন্টালি টক্সিক, এবং এদের যে ইয়েগুলো আছে বিস্ফোরক, যেমন বিস্ফোরক মনে রাখবা আগুন, এই সরি মারাত্মক দাহ্য, যেটা বিস্ফোরক কেন বলতেছে, বিস্ফোরক হচ্ছে এক্সপ্লোসিভ, এরকম ছড়াই ছিটাই যাবে। ফ্লেমেবল মানে আগুনের চিহ্ন থাকবে, ফ্লেমেবল মানে আগুনের চিহ্ন থাকবে, এগুলো মাঝে মধ্যে আসে। ফ্লেমেবল মানে আগুনের চিহ্ন থাকবে, ঠিক আছে, ফ্লেমেবল মানে আগুনের চিহ্ন থাকবে, এটা ভালো মতো মনে রাখবা। পরিবেশের জন্য ক্ষতিকর কি কি দেখা যায় যে ক্লোরিন গ্যাস, টারপিন তেল প্লাস হচ্ছে তোমার দেখা যায় যে অ্যামোনিয়া গ্যাস, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। ঠিক আছে, বিভিন্ন কীটনাশক, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। এরপরে চলে আসি বিভিন্ন জারক পদার্থ, যেমন অক্সিডাইজিং এজেন্ট। আমি আগেই বলছি অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ তুমি চিনতে পারবা। তাহলে অক্সিজেন অক্সিডাইজিং মানে কি, অক্সিজেন জারক, উপরে জ্বলবে, জ দিয়ে জ্বলা, জ দিয়ে জারক, এটা খুব ভালো মতো মনে রাখবা। জ দিয়ে জ্বলা, এই যে জলে, এই যে আগুন দিয়ে জ্বলতেছে, জ দিয়ে জ্বলতেছে, জ দিয়ে জারক। আর ইংলিশ নাম যেহেতু অক্সিডাইজিং, সেজন্য অক্সিজেনের উপর যারা জ্বলে সেটাই হচ্ছে জারক পদার্থের সিম্বল, এটা হচ্ছে জারক পদার্থ, অক্সিডাইজিং এজেন্ট। তাহলে জারক পদার্থ তুমি চিনো, জারক পদার্থ চিনার উপায় কি বলো দেখি? ওই যে অধাতুগুলা বেশি থাকবে ধাতুর থেকে, অধাতুগুলা, যেমন ক্লোরিন গ্যাস, ক্লোরিন তো অধাতু, তাহলে এটা কি জারক পদার্থ। ঠিক আছে, এরপরে চলে আসি ক্ষয়কারী পদার্থ, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় কোরোসিভ, সিও ডবল আর ও এস আই ভি। এই কোরোসিভ পদার্থ কোনগুলা? ক্ষার, বিভিন্ন অ্যাসিড, তারপরে ব্লিচিং সলিউশন, এই জিনিসগুলো হচ্ছে তোমার টক্সিক। আচ্ছা, ট্রিফয়েল যেটা, ট্রিফয়েল, এই যে ট্রিফয়েল যেটা, এটা তুমি জানো, ট্রিফয়েল তোমরা আগেই পড়ছো, ট্রিফয়েল দিয়ে তোমরা প্রকাশ করা তেজস্ক্রিয়তা। অনেক সময় আসে, এটা পরীক্ষায় প্রায়ই আসে যে নিচের কোনটি সিম্বল দ্বারা তেজস্ক্রিয়তা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই তেজস্ক্রিয়তা দেখা যায় ক্যান্সার সৃষ্টি করতে পারে, এটা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। 82 অথবা মতান্তরে 86 এর যে উপরে যে পারমাণবিক সংখ্যাগুলো, 86 এর উপরে যে মৌলগুলো আছে, পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলা, সাধারণত এগুলাই ট্রিফয়েল বা তেজস্ক্রিয়। ঠিক আছে, এই জিনিসগুলা হচ্ছে ভালো মতো পড়বা। এরপরে চলে আসি ম্যাটেরিয়াল সেফটি অ্যান্ড ডেটা শিটস, এমএসডিএস। এটা খুবই ভালো মতো পড়বা। এমএসডিএস টা কি জিনিস, এটার পূর্ণ অর্থ হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি অ্যান্ড ডেটা শিটস। এটা পূর্ণ অর্থ পড়বা, এই এমএসডিএস টা কি করে। ঠিক আছে, এই এমএসডিএস টা দেখা যায় যে তোমার এই যে আমরা ল্যাবরেটরিতে যে বিভিন্ন ধরনের কাজ বাজ করি বা দ্রব্য সংরক্ষণ করি বা ব্যবহারের একটা নিয়ম থাকে, অনেক গুরুত্বপূর্ণ, এবং টিচারের মাধ্যমে তুমি এটা জানো। ঠিক আছে, এই টিচারের মাধ্যমে তুমি এটা জানো। তো এখন দেখা যায় যে এইখানে টিচার করে কি, এই যে তুমি কতটুকু ব্যবহার করতেছো ম্যাটেরিয়ালস, এগুলোর উপর একটা শীট তৈরি করে, বা এটার উপর একটা ব্যবহারের মাত্রা এবং পরিমাপের উপর একটা হচ্ছে তোমার কি বলে যে ওই যে লেখে না টেবুলেশন শীট বানায়, ওইটাই হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি এন্ড ডেটা শিট। ওটাই হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি এন্ড ডেটা শিট, যে টিচার তুমি কতটুকু ব্যবহার করতেছো বা সেটার মাত্রা কতটুকু, সেটার উপর একটা সে চার্ট বানায়, ওই চার্টটাই হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি এন্ড ডেটা শিটস। ক্লিয়ার এইটুকু? এই ম্যাটেরিয়াল সেফটি এন্ড ডেটা শিটসটা আছে না, এইটা তোমার
তো দেখা যায় এইটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করেই এই টিচার গুলা কি বানায়, শীটটা বানায় যে কোনটা কতটুকু ইউজ করা যাবে, এটার উপরেই তোমার এটা ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা চার্ট আছে, আমি চার্টটা শেষ। কায়রা ইসলাম, তুমি এত দেরি করে আসছো কেন? কায়রা ইসলাম, তুমি এত দেরি করে আসছো কেন আপামনি? সবগুলাকে, সব গাধার দল। পাওয়ার পয়েন্টটা খুব স্লো হয়ে গিয়েছে আমার, কাজ করে না। দাঁড়াও, কাজ করবে। তোদেরকে লাথি মেরে বাইর করে দেওয়া উচিত সবগুলাকে। এক তো পড়িস কেবল ফার্স্ট ইয়ারে, প্রথম প্রথম তো বুঝতেই পারিস না যে কিভাবে কি করতে হয়, তার উপরে দিচ্ছিস ক্লাস মিস। কোনটা কি সেটা তো বুঝবা না, পরে বুঝবা যে কেন পড়াচ্ছে, কি কারণে এত পড়াচ্ছে। আচ্ছা, আমাদের সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে খুব তাড়াতাড়ি, সেকেন্ড চ্যাপ্টারটা আমিই নিব, থার্ড চ্যাপ্টার তোমাদের অন্য টিচার নেবে। আচ্ছা দেখো, আমরা চলে আসি। কিছু কিছু যৌগ আছে, সেই যৌগগুলোর নাম দেখবো এবং আমরা সেটার বিপদ সংকেত গুলো দেখবো। দেখো, C2H5OH, আমি একটু আগেই বলছিলাম যে অ্যালকোহল বা যেটা সেটা হচ্ছে ফ্লেমেবল। এইটা হচ্ছে ভ্যাজার সিম্বল পড়বা, ফ্লেমেবল প্লাস হচ্ছে ক্ষতিকর, হার্মফুল প্লাস ফ্লেমেবল, এটা ভালো মতো পড়বা। হার্মফুল প্লাস ফ্লেমেবল, এটা কিন্তু হাজারি স্যারের বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে, এটা পড়তে হবে। বেনজিন টলুইন, C6H6, C6H5, CH3, এইটা হচ্ছে তোমার দেখা যায় এটাও হচ্ছে তোমার ফ্লেমেবল প্লাস হচ্ছে হার্মফুল। এরপরে চলে আসি পটাশিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এগুলা হচ্ছে ক্ষয়কারী, কোরোসিভ। ইথানল, CH3, COOH, এটাও হচ্ছে কোরোসিভ। ঠিক আছে। অ্যাসিড, অ্যাসিড যেগুলা সবগুলাই কোরোসিভ, অ্যাসিড কোরোসিভ। দাহ্য কোনগুলা, একটু আগেই বলছিলাম যে দাহ্য কোনগুলা, দাহ্য হচ্ছে যে বিজারক পদার্থ, যেগুলো বিজারক পদার্থ সেগুলো হচ্ছে দাহ্য। আবারও বলতেছি, দাহ্য সেগুলো হচ্ছে বিজারক পদার্থ। আবারও বলি, দাহ্য সেগুলো হচ্ছে বিজারক পদার্থ। বিভিন্ন বিজারক পদার্থ, বিজারক গুলা হচ্ছে দাহ্য, বিজারক গুলা হচ্ছে পদার্থ। মনে রাখবা, বিজারক গুলা দাহ্য পদার্থ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি বিষাক্ত, যেটা হচ্ছে CH3CN, এটা হচ্ছে অ্যাসিটোনাইট্রাইল, এটার নাম হচ্ছে অ্যাসিটোনাইট্রাইল। এটা হচ্ছে দাহ্য প্লাস টক্সিক। সায়ানাইড যেহেতু আছে, নাইট্রাইল সিএন যৌগ আছে, তাহলে এটাকে বলবো আমরা টক্সিক। মানে সিএন যেই মূলকটা যদি থাকে তাহলে সেটা সবসময় টক্সিসিটি মেনটেন করবে। ঠিক আছে। ব্রোমিন, Br2, মানে অধাতু, এটা হচ্ছে জারক পদার্থ একটা। ঠিক আছে। জারক পদার্থ গুলা কি হয় বলো দেখি? ফ্লেমেবল প্লাস, ফ্লেমেবল প্লাস টক্সিক হয়। ঠিক আছে। ক্লোরোফর্ম, CH, Cl3, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। এটা ভালো মতো পড়বা, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। তো এই ক্লোরোফর্মটা দিয়ে তুমি যে কোনো কাউকে অজ্ঞান করে দিতে পারবা। ঠিক আছে। এই CH, Cl3, এটাও হচ্ছে দাহ্য প্লাস টক্সিক। ঠিক আছে। ক্লোরোফেনল, সেটাও হচ্ছে দাহ্য প্লাস টক্সিক। নাইট্রো অ্যানিলিনও দাহ্য প্লাস টক্সিক, আর একটা হচ্ছে আর্সেনিক অক্সাইড। ঠিক আছে। এই জিনিসগুলা হচ্ছে ভালো মতো পড়বা। আচ্ছা, এই যে ক্ষয়কারী যে পদার্থগুলো আছে, আবারও বলি, ক্ষয়কারী যে পদার্থগুলো আছে এগুলা কিন্তু খুব নোট করবা। ক্ষয়কারী পদার্থগুলো আছে, এই ক্ষয়কারী পদার্থগুলা দেখা যায় যেটা অ্যাসিডের ক্ষেত্রে, যেই সকল অ্যাসিড ক্ষয়কারী ওদের পিএইচ থাকে হচ্ছে less than 2, পিএইচ থাকবে less than 2। আর যেটা হচ্ছে ক্ষার, সেটার পিএইচ থাকবে হচ্ছে greater than 12। সেটার পিএইচ কি থাকবে বলো দেখি? greater than 12, 12.5 দাও, 12.5 দাও, হ্যাঁ 12.5 দাও। ঠিক আছে। এগুলো একটু ভালো মতো বলবা যে ক্ষয়কারী অ্যাসিডের তোমার পিএইচ কত থাকে, ক্ষয়কারী অ্যাসিডের পিএইচটা কত থাকে, খুবই ইম্পর্টেন্ট এটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্ষয়কারী অ্যাসিডের পিএইচ কত থাকে, পিএইচ গুলা ভালো মতো পড়বা, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, ক্ষয়কারী অ্যাসিডের পিএইচ গুলো ভালো মতো পড়বা। আচ্ছা এখন চলে আসি যে আমরা যদি তোমার কোন একটা কাঠের উপর একটা কোশ্চেন দেই, যদি একটা কাঠের উপর কাঠের উপর যদি আমি H2SO4 দেই, সেই ক্ষেত্রে কি হয়? তো কাঠের যেটা সেলুলোজ থাকে যে C6H10O5, এটা হচ্ছে সেলুলোজ। কাঠের মেইন উপাদান কি? এটা হচ্ছে সেলুলোজ। তখন করে কি এই H2SO4 এটা যেহেতু একটা কি পদার্থ বলো দেখি, এটা নিরোধক পদার্থ না? নিরোধক পদার্থ না? এটা তো পানি শোষণ করে। পানি কি করবে? শোষণ করবে। শোষণ করে, শোষণ করবে। তাহলে দেখো এইটা কি করে, এই জায়গাটা থেকে এই পানিটা শোষণ করবে কোথা থেকে? কোথা থেকে শোষণ করবে? ঠিক এই কম্পাউন্ডটা থেকে পানিটা শোষণ করবে। পানিটা শোষণ করার সাথে সাথে ভালো করে বুঝবা, পানিটা শোষণ করার সাথে সাথে এই করে কি, এইটা যে এইচ বন্ড ওএইচ যে মূলকটা আছে, এইটা যে এইচ বন্ড ওএইচ মূলকটা এখানে অবশ্যই ইয়ে থাকে, এই এইচ বন্ড ওএইচ যে মূলকটা সেটাকে সে আলাদা করে ফেলে, মানে পানিটাকে সে আলাদা করে ফেলে। ঠিক আছে, এবং এইখান থেকে শুধুমাত্র কার্বন কণাগুলো অবশিষ্ট থাকে। তাহলে এখানে কার্বন কণা প্লাস তোমার এই H2SO4 ইন্টু হচ্ছে NH2। কত মোল পানি শোষণ করছে আমি জানি না, এই উপাদানটা থেকে পানিটা শোষণ করে নেবে কে? H2SO4। এই জন্য যখনই দেখবা তুমি H2SO4 পড়বা, তখন দেখবা এই কার্বন কণাটা অবশিষ্ট থাকে, তখন দেখা যায় যে কাঠটা পুড়ে কালো হয়ে যায়। কাঠটা কি হয়ে যায়? পুড়ে যায়, কালো হয়ে যায়। কাঠটা কার্বনে পুড়ে কার্বনে পরিণত হয়। আমার কথা ক্লিয়ার? এটা বুঝতে পারছো? এটা কিন্তু একটা কোশ্চিন, এটা বুঝতে পারছো? ক্লিয়ার এইটুকু? এটা কিন্তু একটা কোশ্চিন যে কাঠের উপর তুমি যদি H2SO4 ফেলো বা H2SO4 দিই তাহলে কি রিয়াকশনটা হবে, এটা কিন্তু লিখতে হবে। আমি যে কথাটা বললাম যে কাঠের মেইন উপাদান কি? সেলুলোজ। এবং আমি জানি যে H2SO4 কি করে? পানি শোষণ করে। পানি শোষণ করে, কারণ H2SO4 কি বলো দেখি? H2SO4 কি? H2SO4 হচ্ছে একটা নিরোধক পদার্থ, যে কি করে, যে কিনা কোন রাসায়নিক পদার্থে বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ক রূপে অপর বিক্রিয়কের উপস্থিত, অপর বিক্রিয়কে এই উপস্থিত অক্সিজেন এবং হাইড্রোজেন যে বন্ডটা আছে সেটাকে পানি আকারে বের করে ফেলে, শোষণ করে ফেলে, পানি আকারে শোষণ করে ফেলে, বের করে দেয়। বাইর করে দিয়ে এটাকে কি করে, শুধুমাত্র এখানে কার্বন কণাটা অবশিষ্ট থাকে, এবং সেটাই এই যে কালো কার্বন, সেটাই কালো কার্বন। ঠিক আছে, সেটাই কালো কার্বন। বোঝা গেছে? আচ্ছা চলে আসি এর দ্রব্য সাধারণ নিয়মাবলী, নিয়মাবলী গুলা কি কি আছে, যে লেবেল লাগাইতে হবে, হ্যান ত্যান মেলা কিছু। এমএসডিএস এর ব্যবহারটা করবা, 1 লিটার পাত্রে কিভাবে সংরক্ষণ করব, জারক পদার্থ কিভাবে সংরক্ষণ করব, বিজারক পদার্থ কিভাবে সংরক্ষণ করব, কোনো কিছুতে তাপ যেন না লাগে সেটা হচ্ছে কিভাবে সংরক্ষণ করব, এই জিনিসগুলো আমরা সাধারণত ইয়ে করে থাকি। ঠিক আছে, এরপরে যতগুলো আছে সবগুলা রিডিং করবা। এরপরে চলে আসি ফিউম হুড নামের একটা টপিক। ফিউম হুড, আমি এটা একটু দেখাবো তোমাদের। ফিউম হুডটা আসে নেটের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, নেটের অবস্থা এত খারাপ যে আমি কিছুই বলতে পারতেছি না।
এটা কপি করলেও তো আসবে না, ভালো আসবে না। আমি এটাই কপি করে নিই, হ্যাঁ, এবার আসছে। দেখো, এটা হচ্ছে ফিউম হুড। ফিউম হুডে করে কি জানো, যখন অ্যাসিড গুলো থাকে, তীব্র অ্যাসিড বা ক্ষার, তীব্র অ্যাসিড বা যখন ক্ষার থাকে, তখন করে কি জানো, এই যে ফিউম হুডটা আছে না, এটা নিচে রাখে, এটা নিচে রাখে, যেন এই যে অ্যাসিড বা ক্ষার থেকে যে গ্যাসটা বের হবে, যে গ্যাসটা বের হবে, এটা ভিতর দিক দিয়ে বের হয়ে বাইরে চলে যেতে পারে, এটা ভিতর দিক দিয়ে বাইরে চলে যাইতে পারে। তাহলে যে কোনো অ্যাসিড বা ক্ষার যখন খোলা অবস্থায়, তোমার ফিউম হুড সবসময় ব্যবহার করতে হবে। যদি তুমি এখান থেকেই তুমি এই বড় 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 বোতল আছে, বড় বড় বোতল থেকে ছোট বোতলে নিতে পারো এই জায়গায়। তাহলে ফিউম হুড হচ্ছে এখান থেকে তুমি অ্যাসিডটা রাখবা, সেই অ্যাসিডটা তুমি রাখলা, যে কোনো অ্যাসিড যেখান থেকে অনেক বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে, সেই বিষাক্ত ধোঁয়া বা যেই ধোঁয়াটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা কি করবে, এখান থেকে ভিতর দিক দিয়ে বের হয়ে বাইরে চলে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে ফিউম হুডের কাজ। এটা হচ্ছে ফিউম হুড। দেখো, এটা হচ্ছে ফিউম হুড, ঠিক আছে, এটা হচ্ছে ফিউম হুড। ভালো মতো বুঝবা, এটা হচ্ছে কি বলো দেখি, ফিউম হুড। এরপরে ক্ষার তুমি রাখো বা বিজারক পদার্থ রাখো, জারক বিজারক, এখানে অনেক কিছু বলা আছে। সেই প্রত্যেকটা জিনিস তুমি ভালো মতো দেখবা, যে যে বিজারক পদার্থগুলা সবসময় হয় কি বলো দেখি, ফ্লেমেবল এবং বিষাক্ত, ফ্লেমেবল এবং বিষাক্ত। আর জারক পদার্থগুলা পরিবেশ হ্যাজার্ড সিম্বল লেভেল, পরিবেশ দূষক হিসেবে কাজ করে। তাহলে জারক আর বিজারক তোমাকে বুঝাইতে হবে, জারক আর বিজারক তোমাকে বুঝাইতে হবে। দেখো দেখি, জারক বিজারক, এই পরের পাতাগুলো দেখো, 40 এবং 41 পেজ দেখো, 41 এবং 42 পেজ হাজারি স্যারের। দেখো, জারক বিজারক আর বুঝাইতে হবে, দেখো, জারক বিজারক 41 42 পেজ, এগুলা পড়লে হবে না? এরপরের প্রশ্ন আসে, পানিতে অ্যাসিড না অ্যাসিডে পানি? এই আর বুঝাইতে হবে ওগুলা, দেখো একটু, দেখো, পানিতে অ্যাসিড না অ্যাসিডে পানি? এটা সবসময় মনে রাখবা, পানিতে ধীরে ধীরে অ্যাসিড যোগ করতে হবে। যদি বলো যে ভাইয়া, প্রশ্ন এখানে আসে, যদি বলো যে ভাইয়া, একটু দাঁড়াও, তোমাদের এটা, দেখো, পানিতে ধীরে ধীরে অ্যাসিড, যদি বলো যে ভাইয়া কেন আমি পানির মধ্যে অ্যাসিড যোগ করতে পারবো না, যদি বলি যে কেন পানিতে অ্যাসিড যোগ করতে পারবো না, এই পানিতে ডিরেক্ট অ্যাসিড যোগ করতে পারবো, আহ দুইটা প্রশ্ন আসে। একটা হচ্ছে কেন অ্যাসিডে পানি যোগ করতে পারবো না, আগে এইটা বলি উত্তর। কেন অ্যাসিডে পানি যোগ করতে পারবো, কারণ অ্যাসিডে যখনই দেখবা যে
পানির মধ্যে অ্যাসিড দিচ্ছ তখন বিশাল তাপ উৎপাদী বিক্রিয়া হয়, মানে একটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে, ঠিক আছে? প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। তুমি বিকারটা নিছো, এই বিকার থেকে ডিরেক্টলি পানির মধ্যে অ্যাসিডের মধ্যে, যদি এটা অ্যাসিড হয়, অ্যাসিডের মধ্যে যদি তুমি ওয়াটার দাও, তখন করবে কি এই অ্যাসিডটা কি করতে পারে, উপরে ছিটায় আসতে পারে, উপরে তোমার চোখে ছিটায় আসতে পারে। দ্যাটস ওয়াই এই পানির মধ্যে আমরা অ্যাসিড, সরি অ্যাসিডের মধ্যে আমরা পানি দিব না। আর যদি মনে করো যে ভাইয়া কেন ধীরে ধীরে দিব, কারণ যখন তুমি পানিতেও অ্যাসিড দিবা তখন হালকা করে তাপ উৎপন্ন হয়, তো যদি ডিরেক্টলি দাও সেখানেও তাপ উৎপন্ন হতে পারে। দ্যাটস ওয়াই আমরা তাপ উৎপীড়ন জনিত কারণে আমরা অবশ্যই এখানে কি করব বলো দেখি, আহ পানিতে ধীরে ধীরে অ্যাসিড যোগ করব, পানিতে ধীরে ধীরে অ্যাসিড যোগ করব। কথা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়েছে? পানিতে কেন অ্যাসিড যোগ করব না, এটা ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন। কিছু কিছু বিষাক্ত পদার্থের পরিবর্তে বিষাক্ত পদার্থ এবং এর বিকল্প বিকল্প রূপে কিছু কিছু ব্যবহার করা হয়। প্রথম প্রশ্ন, ক্লোরোফর্ম CH3, ক্লোরোফর্মের পরিবর্তে ব্যবহার করা হেক্সেন C6H14, এগুলো বইয়ে দেয়া আছে। ক্লোরোফর্মের পরিবর্তে হেক্সেন ব্যবহার করা হয়। এরপরে কার্বন টেট্রাক্লোরাইড CCl4 এর পরিবর্তে ব্যবহার করা হয় কত, হেক্সেন। এগুলা ভালো, এগুলা খারাপ। এরপরে চলে আসি জাইলিনের পরিবর্তে, জাইলিনের পরিবর্তে জাইলিনের পরিবর্তে টলুইন ব্যবহার করা হয়। জাইলিনের পরিবর্তে টলুইন ব্যবহার করা হয়, এটা হচ্ছে বিষাক্ত, এটা হচ্ছে বিকল্প। ভালো করে বুঝো, এটা বিষাক্ত, এটা বিকল্প। জাইলিনের পরিবর্তে টলুইন। বিউটানল 2 এর পরিবর্তে বিউটানল 1 ব্যবহার করা হয়। এটা মুখস্থ করবা, এটা ছাড়া মুখস্থ করবা। লেড ক্রোমেট PbCrO4 এর পরিবর্তে ব্যবহার করা হয় হচ্ছে K2CO3। পটাশিয়াম কার্বনেট, পটাশিয়ামের পরিবর্তে ব্যবহার করে ক্যালসিয়াম, ঠিক আছে? H2S হাইড্রোজেন সালফাইড, H2S এর পরিবর্তে ব্যবহার করা হয়, এটার নাম হচ্ছে থায়োঅ্যাসিটামাইড, থায়োঅ্যাসিটামাইড CH3CSNH2, এটার নাম হচ্ছে থায়োঅ্যাসিটামাইড, থায়োঅ্যাসিটামাইড। ক্লিয়ার? এই জিনিসগুলা ভালো মতো করতে হবে। আচ্ছা, কিছু কিছু তোমার কম্পাউন্ড আছে, আমি বলে দিচ্ছি, আমি একটু দেখাবো তোমাকে এটা। কিছু কিছু কম্পাউন্ড আছে যে কম্পাউন্ড গুলার প্রচলিত নাম, এবং এটা তোমাকে মনে রাখতে হবে। কিছু কিছু কম্পাউন্ড আছে, আমি আবারও বলতেছি, কিছু কিছু কম্পাউন্ড আছে যেটার নাম তোমাকে মনে রাখতে হবে। আমি এখনই ছবিটা দিচ্ছি, একটু ওয়েট করো। কিছু কিছু কম্পাউন্ড আছে যেটা তোমার প্রচলিত নাম, এবং এটার পুরাটাই মনে রাখতে হবে যে কোনটা কি, ঠিক আছে? কোনটা কি সেটা মনে রাখতে হবে। দাঁড়া শেষ করি, বেশি দেরি হবে না, বস করা নিয়ে আসতেছি। এখন দেখো কিছু কিছু যে কম্পাউন্ড গুলো আছে, আমি একটু তোমাকে দেখাবো এটা, একটু দাঁড়াও। একটু দাঁড়াও, তোমরা, আমি দেখাচ্ছি। এই কিছু কিছু কম্পাউন্ডের প্রচলিত নামগুলো মনে রাখতে হবে। আবারও বলি, প্রচলিত নাম মনে রাখতে হবে, প্রচলিত নাম মনে রাখলে পারবা না কিছু। আমি এখনই দেখাচ্ছি এটা। নেটের অবস্থা খুবই খারাপ, বুঝছো? নেটের অবস্থা খারাপ দেখে আসলে কাজগুলো করা যাচ্ছে না ঠিক মতো। আমি যে স্লাইড গুলো বানায় রাখবো তোমাদের জন্য, হেয়াও বানানো যায় না। আর এমনি শরীরটাও খারাপ আমার। আচ্ছা, তোমাদের কি অবস্থা হয়েছে নাকি?
কিরে ভাই, বাজে অবস্থা। ডেঙ্গু টেঙ্গু যেন না হয় ভাই, আমি খুবই ঝামেলায় আছি। আমার যে কিছু হইলো নাকি আমি জানি না, বাট ডেঙ্গু হয় নাই আশা করি। একটা জিনিস দেখাবো, এটা একটু ভালো মতো বুঝবা, হ্যাঁ? দেখো, এই জায়গায় এই জিনিসগুলো একটু ভালো মতো দেখতে হবে, যে প্রচলিত নাম এবং এটার যে যেমন প্রচলিত নাম কি, কস্টিক সোডা, কস্টিক সোডার নাম কি সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেটের অপর নাম কি সোডা অ্যাশ, কাপড় খাঁচা সোডা, এই যে কাপড় খাঁচা সোডা, আর্দ্র সোডিয়াম কার্বনেট, এই যে কাপড় খাঁচা সোডা, যদি 10 অণু পানি থাকে, যদি 10 অণু পানি থাকে সেই ক্ষেত্রে এটাকে কাপড় কাঁচা সোডা বলে। সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। সোডা বা বেকিং সোডা, বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেটকে বেকিং সোডা বলে। কুইক লাইম, সোডিয়াম অক্সাইডকে বলা হচ্ছে কুইক লাইম। চুনের পানি কাকে বলে, ওয়াটার লাইম, চুনের পানি সঠিক নাম হচ্ছে ওয়াটার লাইম, এই যে ওয়াটার লাইম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হচ্ছে চুনের পানি। নিশা দল কাকে বলে, অ্যামোনিয়াম ক্লোরাইডকে বলা হচ্ছে নিশা দল। চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় চুনা পাথর। কোক বা চারকল, কার্বন, এই যে কোক বা চারকল কার্বন, এই জিনিসটাকে বলা হচ্ছে কার্বন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো মতো দেখতে হবে। এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো একটু ভালো মতো দেখবা, ঠিক আছে? লাফিং গ্যাস কোনটা, এই যে লাফিং গ্যাস হচ্ছে ডাই নাইট্রোজেন মনোঅক্সাইড, এটা ভালো মতো করবা। রাবিং অ্যালকোহল, এই যে রাবিং অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহলের অপর নাম কি রাবিং অ্যালকোহল। আমি যা যা পড়াচ্ছি তোমার যদি এর বাইরে একটা কোশ্চিন আসে তারপরে দেখবা, আর এগুলা পড়লে তোমার যে কতটা উপকার হবে সেটা তুমি বুঝবা না এখন। দুইজন ক্লাস করতেছো না গাধার মতো, গাধার মতো দুইজন ক্লাস করতেছো না, গাধার মতো তো দুইজন ক্লাস করতেছো। তো গাধার মতো দুইজন ক্লাস করলে এগুলা কি আদৌ মনে হয় যে তোমাদের উপকার যাবে? উপকার যাবে না। ভিনেগারের নাম কি, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% লঘু দ্রবণকে বলা হয় ভিনেগার। অ্যাকুয়া ফার্টিস, এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের নাম হচ্ছে অ্যাকুয়া ফার্টিস, এটা প্রচলিত নাম। অ্যাকুয়া ফার্টিস যদি বলে তাহলে বলবো এটা নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এই জিনিসগুলো অ্যানালাইসিস গুলো পড়লে আমাদের শেষ। আচ্ছা, আরেকটা ক্লাস লাগবে, আমি আরেকটা ক্লাস নিয়ে এটা শেষ করে দিব, মোস্ট প্রবাবলি কালকেই শেষ হয়ে যাবে। তো এই পর্যন্তই আজকে থাকবে এবং এই পর্যন্তই দা ইন্ডাস্ট্রি। তো আমার মনে হয় তোমরা পড়াটা বুঝছো, কেন পড়াটা বুঝো নাই বা কি করছো সেটা আমি জানি না। আচ্ছা, এটার পরে তোমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে, আমাদের মেইন কাজটা হবে আমরা এখানে এমসিকিউ গুলো সলভ করব। বইয়ের এমসিকিউ তোমার ওটা কি বলে রয়্যাল গাইডে সলভ করাবো। ঠিক আছে, রয়্যাল গাইডে সলভ করানোর পর আমরা দেখবো যে বুয়েট টাইপ কিছু কোশ্চিন ব্যাংক দেখবো। তো আমাদের মোটামুটি কাজ আছে, কিন্তু আমরা এই অধ্যায়টা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, সিকিউ এমসিকিউ এই অধ্যায়টা আমরা একবারই দেখাই দিব, তারপরে আমরা এইখান থেকে এই অধ্যায়টা থেকে সিকিউ এমসিকিউ দেখাবো হচ্ছে যখন সেকেন্ড চ্যাপ্টার পড়াবো, তার সেকেন্ড চ্যাপ্টার পড়ানোর সাথে সাথে দেখাই দিব। ঠিক আছে, 10টা, আমি 30টা সিকিউ দেখাই দিব আর তোমরা বাকি 10টা করবা। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার হয়েছে? তাহলে আমি আজকের মতো শেষ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর সবাই